দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি। দীপা চৌধুরী, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। গত অনলাইন ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজও তোমাদের বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায় অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। এসো আমরা সেটা দেখে নিই। আমরা একটা প্রতীকী ছবি লক্ষ্য করছি। দেখো শিক্ষার্থীরা, এটা একটা প্রতীকী ছবি। আমাদের আলোচ্য বিষয় কি তা আমরা বুঝতে পারবো। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা। নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাটা আমরা আজকে আলোচনা করতে যাব। প্রথমেই আমরা তাহলে শিখন ফলগুলো জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার ধারণা কারণ ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার প্রভাব বিশ্লেষণ করতে পারবে। নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার প্রতিকার বর্ণনা করতে পারবে। নারী নিরাপত্তাজনিত সামাজিক সমস্যার প্রভাব সম্পর্কে সচেতন হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা শিখন ফলগুলো জেনে নিলাম। এরপর মূল আলোচনায় আমরা আসি। নারীর সামাজিক নিরাপত্তা জনিত সমস্যা কি? নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার ধারণা পেতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে সামাজিক নিরাপত্তাটা কি। আসলে সামাজিক নিরাপত্তা হলো সমাজের অক্ষম ও অসহায় লোকদের জন্য যে সমাজ বা রাষ্ট্র কর্তৃক যেসব কর্মসূচি গ্রহণ করা হয়, তা সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো রাষ্ট্র বা সমাজ কর্তৃক গৃহীত হয়, সেটাই হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এটা আসলে সমাজের জনগণকে বিপজ্জনক অবস্থা থেকে রক্ষা করার জন্যই গ্রহণ করা হয়। তাহলে আমরা এখন আসি নারীর সামাজিক নিরাপত্তা বলতে আমরা কি বুঝি। নারীর সামাজিক নিরাপত্তা বলতে বুঝি সেই নিরাপত্তা যা রাষ্ট্র বা সমাজ নারীকে দিয়ে থাকে। তাহলে সামাজিক নিরাপত্তা হলো সেই নিরাপত্তা যা সমাজ তার নারী সদস্যকে আর্থিক বা সামাজিক দুর্যোগকালে দিয়ে থাকে। এই নিরাপত্তার জন্য তাকে দেওয়া হয় কিন্তু চিকিৎসা সেবা, নির্যাতনের হাত থেকে বেঁচে থাকার নিশ্চয়তা, স্বাধীন চলাচল ও মতামত প্রকাশের ক্ষমতা। তারপর দেওয়া হয় আর্থিক নিশ্চয়তা এবং ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য ভর্তুকি। এসব হচ্ছে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। কিন্তু বাংলাদেশের নারীর এই যে সামাজিক নিরাপত্তার চিত্রটা কিন্তু খুবই করুণ। কারণ বাংলাদেশের নারীরা গৃহের বাইরে সব জায়গাতেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে। এই সমাজে নারীরা আসলে তাদের প্রাপ্য সম্মানটুকু পায়নি, তাদের প্রাপ্য অধিকারটুকুও দেওয়া হয় না। নারীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়েছে। পর্দা প্রথার নামে ধর্মীয় গোঁড়ামির দোহাই দিয়ে নারীকে কিন্তু করা হয়েছে গৃহবন্দী। এছাড়াও সামাজিক অর্থনৈতিক দিক থেকে নারীকে কোণঠাসা করা হয়েছে। তাহলে আমরা নারীর সামাজিক নিরাপত্তা সমস্যার ধারণা পেলাম। এরপর আমরা আসি বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার ধরনসমূহ। কি কি ধরন বাংলাদেশে রয়েছে? প্রথমে যৌন নিপীড়ন। এটা হচ্ছে যৌন নিপীড়ন। এটা কি যৌন নিপীড়ন? যৌন নিপীড়ন শব্দটা আমরা সবসময় শুনে থাকি বাংলাদেশের অধিকাংশই
নারী কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এটা আমরা এই নির্যাতনের ভয়াবহ চিত্রটা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন দৈনিক প্রকাশিত ঘটনার প্রেক্ষিতে। তাহলে যৌন নিপীড়নটা কি? এটা এমন এক ধরনের আচরণ বা দৃষ্টিভঙ্গি যা কোনো নারীকে শারীরিক ও মানসিকভাবে নিরাপত্তাহীন করে তোলে। অর্থাৎ যৌন নিপীড়ন হলো যৌন কুরুচিপূর্ণ বা ইঙ্গিতপূর্ণ যেসব আচরণ আমরা লক্ষ্য করি, যার মাধ্যমে নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়। আমরা যেটাকে ধরে নিই ইপটিজিং, এই বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, এগুলো হচ্ছে যৌন নিপীড়নের মধ্যে পড়ে। এরপর আসি জেন্ডার বৈষম্য। জেন্ডার বৈষম্যটা কি? এটা হচ্ছে আমরা কিন্তু প্রকৃতিগতভাবে জৈবিকভাবে বিভিন্ন পুরুষ আবার নারী হিসেবে পরিচিত, আর জেন্ডার বৈষম্যটা কিন্তু আমাদের সামাজিকভাবে নির্ধারিত। নারী পুরুষের যে সম্পর্ক আছে সেটা বোঝানোর জন্যই কিন্তু জেন্ডার ব্যবহৃত হয়। আর সামাজিকভাবে কিন্তু একজন নারী, একজন পুরুষ বা অথবা ছেলে বা মেয়ে কোন জিনিসটি করতে পারবে, কি পারবে না, এটা নির্ধারণ করে দেয়। এটাই হচ্ছে জেন্ডার বৈষম্য। অর্থাৎ এই নারী আর পুরুষের মাধ্যমে যে বৈষম্যটা সমাজ কর্তৃক নির্ধারিত, সেটাই হচ্ছে জেন্ডার বৈষম্য। এমন কোনো সমাজ নেই যেখানে নারী পুরুষ আসলে সমান সুযোগ সুবিধা ভোগ করে থাকে। অধিকাংশ সমাজেই নারীদের তুলনায় পুরুষের প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য বেশি থাকে। তাছাড়া পুরুষদের মতো নারী নারীর মতো আচরণ করবে, এই ধরনের কাঙ্ক্ষিত বিশ্বাসটা আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের অঙ্গ হয়ে গেছে। প্রকৃতি আমাদেরকে পুরুষ বা মহিলা হিসেবে সৃষ্টি করলেও আমরা কোন ধরনের পুরুষ বা মহিলা হিসেবে গড়ে উঠব তা নির্ধারণ করে কিন্তু আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মূল্যবোধ, আচার অনুষ্ঠান, বিশ্বাস, এগুলোর মাধ্যমে। এটাই হচ্ছে জেন্ডার বৈষম্য। এরপর আমরা আরেকটি ধরন লক্ষ্য করি, যৌতুক। যৌতুকটা কি? আমরা যৌতুক কি সেটা সবাই জানি। বাংলাদেশে আসলে যৌতুকের জন্য যেসব সামাজিক নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে, যৌতুক প্রথা বাংলাদেশের এইসব আর্থসামাজিক সমস্যার মধ্যে অন্যতম। যৌতুক কি তাহলে আমরা সবাই জানি। ইচ্ছা বা অনিচ্ছায় কাউকে যদি বস্তুগত বা অবস্তুগত যেসব উপঢৌকন আমরা প্রদান করি, সাধারণত সেগুলোই যৌতুক নামে পরিচিত। যৌতুক দেওয়ার এই রীতি বা প্রচলনটাকেই বলা হয় যৌতুক প্রথা। পাত্র বা পাত্রীপক্ষ কর্তৃক কিন্তু পাত্রীকে বা পাত্রকে প্রদেয় অর্থ সম্পত্তি বা অন্যান্য দ্রব্য সামগ্রীটাকে আমরা যৌতুক হিসেবে বলতে পারি। কিন্তু আমাদের সমাজে মূলত যৌতুক বলতে পাত্রীপক্ষ পাত্রকে যেসব উপঢৌকন দিয়ে থাকে সেটাকেই বুঝে থাকি। এটা আমাদের সমাজে বহুদিন থেকে প্রচলিত আছে। এর আগে কিন্তু অবশ্যই প্রণ প্রথা প্রচলিত ছিল। তাহলে এই যৌতুক প্রথাও কিন্তু বাংলাদেশের এই আর্থসামাজিক বা নারীর নিরাপত্তাজনিত সমস্যার মধ্যে অন্যতম। এরপর আমরা আসি বাল্যবিবাহ। বাল্যবিবাহ কি? বাল্যবিবাহ হচ্ছে একজন অপ্রাপ্ত বা প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে অপ্রাপ্তবয়স্ক মেয়ের মধ্যে বিয়ে, বা অপ্রাপ্তবয়স্ক পুরুষের সাথে মেয়ের মধ্যে বিয়ে। বাংলাদেশে মেয়েদের কিন্তু 18 বছর আর পুরুষদের 21 বছর যে সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, এর চেয়ে আসলে কম বয়সী ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমরা তাকে বাল্যবিবাহ হিসেবে চিহ্নিত করি। বাংলাদেশের আইনে কিন্তু বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারপরও আমাদের কিন্তু অসংখ্য বা বহু জায়গায়, বিভিন্ন জায়গায় কম শিক্ষিত পিতামাতা বা বিভিন্ন কারণে সন্তানদের বয়স হওয়ার আগে বিয়ে দিয়ে দেন, যার কারণে কিন্তু মেয়েরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারপর অল্প বয়সে যেহেতু সংসারের বোঝা মাথায় নিয়ে তারা
সংসার সামলাতেও কিন্তু হিমশিম খাচ্ছে। তাছাড়া অল্প বয়সে মা হওয়ার কারণেও তাদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। অসম বয়সের কারণেও দাম্পত্য কলহ বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে কিন্তু নারীরা সামাজিক নিরাপত্তাহীনতা অনুভব করে। এরপর আসি আমরা কর্মজীবী নারীর সমস্যা। কর্মজীবী নারীদের সমস্যাও কিন্তু সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে বিবেচিত হয়। সাধারণত যেসব নারী কর্মে নিযুক্ত থেকে আয় করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদেরকেই বলা হয় কর্মজীবী নারী। এসব নারীরা যদিও সমাজে অর্থনৈতিক অবদান রাখছে, কিন্তু তাদের বিভিন্ন সমস্যা কিন্তু তাদের পিছু ছাড়ছে না। তারা প্রতিনিয়ত বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এইসব সমস্যার মধ্যে আবাসন সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, যাতায়াত সমস্যা, পারিবারিক সমস্যা, এরপর বেতন বৈষম্য, সামাজিক যেসব মর্যাদার অভাবও হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের সমস্যা, যৌন নিপীড়ন, নারীর প্রতি সহিংসতা, এসব সমস্যাগুলো কর্মজীবী নারীরা ফেস করছে। তাই নারীর সামাজিক নিরাপত্তা সমস্যার ধরনসমূহ কর্মজীবী নারীর সমস্যা অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আসি বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তা জনিত সমস্যার কারণগুলো কি কি আমরা দেখে নিই। এটা হচ্ছে গতানুগতিক পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা প্রথমে। কারণ বাংলাদেশের সমাজ হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ। এখানে পরিবারে সমাজে পুরুষদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, নারীদের হয় উপেক্ষিত। এই কারণেই কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতার সম্মুখীন হয় নারীরা। তারপর হচ্ছে দারিদ্র্য। বাংলাদেশ অন্যতম দরিদ্র প্রধান দেশ হওয়ার কারণেই কিন্তু এই দেশের যৌতুক, বাল্যবিবাহ, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এটা কিন্তু সামাজিক নিরাপত্তা সমস্যার একটা কারণ হিসেবে চিহ্নিত হয়। তারপর হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে নারীর সীমিত অংশগ্রহণটা। বাংলাদেশের নারীরা গৃহস্থালী যেসব আমরা অনুৎপাদনশীল বা গৃহস্থালী কর্ম রয়েছে তার সাথেই কিন্তু বেশি জড়িত। অনুৎপাদনশীল যেসব কর্ম বলি আমরা, উৎপাদনশীল কাজে নারীর অংশগ্রহণটা খুবই কম। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু এই নারীর এই সীমিত অংশগ্রহণের কারণে নারীরা কিন্তু স্বাবলম্বী হতে পারে না। এ কারণে নারীরা থাকে পরনির্ভরশীল। তাছাড়া নারীর সামাজিক মর্যাদা নেই বললেও চলে। সমাজে নারীদের প্রতি একটা ঋণাত্মক দৃষ্টিভঙ্গি বা নেগেটিভ যে আচরণ থাকে, সে কারণেও কিন্তু নারীরা অর্থনৈতিক ক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ করতে পারে না। এটাও একটা সামাজিক নিরাপত্তা সমস্যার কারণ। তারপর মেয়েদের শিক্ষার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। কারণ বাংলাদেশের সমাজে মেয়েদের শিক্ষার ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হয় না, বরং তাদের গৃহস্থালী কর্ম যেসব কর্ম আছে, যেমন রান্নাবান্না কাজ, ঘর গোছানোর কাজ যেসব আছে, এসব প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে নারীরা কিন্তু শিক্ষিত হতে পারছে না। আর শিক্ষিত না হওয়ার কারণেই কিন্তু অধিকাংশ নারী জীবন আর জগৎ সম্পর্কে কিন্তু তারা সচেতন নয়। তারা বিভিন্ন অনৈতিক যেসব, যার প্রেক্ষিতে আর কি তাদের সাথে বিভিন্ন অনৈতিক অসামাজিক আচরণগুলো সংঘটিত হচ্ছে। এরপরে আমরা আসি নারীদের কর্মসংস্থানের অভাব। বাংলাদেশের নারীদের কর্মসংস্থানের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না, বা কর্মসংস্থানের সুযোগটা সীমিত। যে সীমিত সংখ্যক নারী আসলে শিক্ষিত হচ্ছে, তাদের বিরাট অংশই কিন্তু কোনো কর্মে নিয়োজিত না থেকে ঘর সংসার কাজে ব্যস্ত। এ কারণে তাদের আসলে যৌতুক প্রথা, বিভিন্ন রকম বাল্যবিবাহেরও শিকার হচ্ছে। এরপর আসি ধর্মীয় বিধানের অপব্যাখ্যা। বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মভীরু। বিভিন্ন অজ্ঞতার কারণে, শিক্ষার অভাবে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের কিন্তু গৃহবন্দী করে রেখেছে। তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ধর্মীয় বিভিন্ন বিধানের অপব্যাখ্যার কারণে নারীরা সমাজ থেকে পিছিয়ে পড়ছে, বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে। এটা একটা কারণ। তারপর হচ্ছে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির অভাব।
বাংলাদেশের নারীদের মানুষ হিসেবে আসলে না দেখে দেখা হয়েছে শুধু নারী হিসেবে, যেখানে নারীরা শুধুমাত্র যে নারীদের প্রতি যেসব সম্মানটুকু আসলে দরকার সেগুলো তো দেখায়নি, বরং নারীকে করেছে অবহেলা, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা ঋণাত্মক যেসব দৃষ্টিভঙ্গি আসলে নারীকে করেছে পশ্চাৎপদ বা পিছনের দিকে টেনেছে। এটাও কিন্তু নারী নিরাপত্তাজনিত সমস্যার একটা কারণ। এরপর আসি আমরা জেন্ডার সচেতনতার অভাব। এই যে বললাম, মানুষ কিন্তু জেন্ডার সম্পর্কে সচেতন নয়। হ্যাঁ, বাংলাদেশের সমাজ কিন্তু নারী পুরুষের মধ্যকার এই পার্থক্যটি কিন্তু সামাজিক প্রাকৃতিক পার্থক্যের চেয়ে আমরা যে নারী পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা পার্থক্যের চেয়ে কিন্তু সামাজিক পার্থক্য যেটা আছে জেন্ডার, ওইটাকেই গুরুত্ব দিয়ে আসছে। ফলে সমাজে জেন্ডার বৈষম্যটা বৃদ্ধি পাচ্ছে। জেন্ডার বৈষম্য সম্পর্কে মানুষের সঠিক ধারণা না থাকায় এই বৈষম্যটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু ঘরে বাইরে সব জায়গায় আসলে জেন্ডার বৈষম্যটা দেখতে পাই। তাহলে বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তা সমস্যার কারণগুলো কী কী আমরা দেখতে পেলাম। এরপর আমরা আসি বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তা জনিত সমস্যার প্রভাবগুলো কী কী। আসলে যেসব সমস্যাগুলো আমরা দেখে নিলাম, যে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা, যৌন নিপীড়ন, যৌতুক, বাল্যবিবাহ, তারপর হচ্ছে কর্মজীবী নারীর সমস্যা, এইসব সমস্যা, জেন্ডার সমস্যা, এগুলোর প্রভাবগুলো কী কী। প্রথমেই আমরা আসি যৌন নিপীড়নের প্রভাব। যৌন নিপীড়নের প্রভাব এর মধ্যে আছে প্রথমেই হচ্ছে আত্মহত্যা। যৌন নিপীড়নের প্রভাব এর কারণে আত্মহত্যাটা বৃদ্ধি পায়, আমরা সবসময় দেখে রাখি। কারণ হচ্ছে নারীর উপর যেসব সংগঠিত বিভিন্ন ধরনের পাশবিক নির্যাতন ঘটে থাকে, এর প্রেক্ষিতে তারা মানসিকভাবে তারা হতাশগ্রস্ত হয়। হ্যাঁ, তাদের মধ্যে আত্মহত্যা প্রবণতাটা জন্মে। এই জন্য বাংলাদেশে কিন্তু পুরুষের তুলনায় কিন্তু নারীদের আত্মহত্যা প্রবণতাটা একটু বেশি। এরপর আসে পড়ালেখা বা লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া। যৌন নিপীড়নের ভয়ে অনেক পিতামাতাই কিন্তু তাদের মেয়ে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি বাইরে যেতেও ভয় পায়। যদিও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে থাকে, তবু তারা কিন্তু সংশয়ে থাকে। এইরূপ অবস্থার প্রেক্ষিতে অনেকে পড়ালেখা ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। বাল্যবিবাহ বৃদ্ধি। যৌন নিপীড়নের ভয়ে আতঙ্কিত হয়ে বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী আমরা দেখে থাকি তাদের সন্তানকে অপ্রাপ্ত বয়সেই বিয়ে দিয়ে দেয়। ফলে সমাজে কিন্তু বাল্যবিবাহের হারটা বেড়ে যাচ্ছে। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, এটা যৌন নিপীড়নের কারণে হচ্ছে। পারিবারিক জীবনের পাশাপাশি আমরা যে কোনো জায়গায় কিন্তু যৌন নিপীড়নের দৃশ্যটা আমরা দেখতে পাই নারীদের প্রতি আর কি। তো পারিবারিক জীবনের পাশাপাশি সমাজ জীবনকেও কিন্তু তারা বিশৃঙ্খল করে তুলছে। সামাজিক ভারসাম্যহীনতাও কিন্তু আমরা দেখতে পাই। এর ফলে সমাজ ব্যবস্থা ভেঙে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনকে হুমকির মুখে দাঁড় করাচ্ছে। যারা সামাজিক বিশৃঙ্খলা অন্যান্য সমস্যার সৃষ্টিতেও প্রভাব বিস্তার করে। তাহলে আমরা যৌন নিপীড়নের প্রভাবগুলো সম্পর্কে জানলাম। আচ্ছা, এছাড়াও আরেকটা আছে কর্মক্ষেত্রের সমস্যা। এটা আমরা সবসময় যাই, শিক্ষা ও কর্মক্ষেত্রে আমরা বিভিন্ন যৌন নিপীড়নের হার সবচেয়ে বেশি। কারণ অফিসের বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনাকাঙ্ক্ষিত বা অশ্লীল মন্তব্য, বিভিন্ন প্রেমের প্রস্তাব ইত্যাদি কারণে কিন্তু আমরা নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে বা কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাহলে আমরা যৌন নিপীড়নের প্রভাবগুলো জানলাম। এরপর আমরা আসি জেন্ডার বৈষম্যের প্রভাব। আসলে জেন্ডার বৈষম্যগুলো সমাজে কী কী প্রভাব বিস্তার করছে। সামাজিক অসমতা বৃদ্ধি। জেন্ডার বৈষম্যের ফলে কিন্তু দিন দিন সামাজিক অসমতাটা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে কিন্তু সমাজ নানামুখী সমস্যার মধ্য দিয়ে পড়তে হচ্ছে। উন্নয়নটা ব্যাহত হচ্ছে, যেহেতু মোট জনসংখ্যার অর্ধেক নারীদের অবহেলা করে কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য
উন্নয়ন কর্মকাণ্ড আজকে কিন্তু হুমকির সম্মুখীন হচ্ছে। যতদিন আসলে নারী বৈষম্য বা জেন্ডার বৈষম্যটা বৃদ্ধি পাবে, ততদিন উন্নয়ন কাজের যে গতিটা হ্রাস পাবে। সামাজিক কুসংস্কার বৃদ্ধি, এটা আমরা দেখতে পাই। জেন্ডার বৈষম্যের কারণে কিন্তু ধর্মীয় যেসব মূল্যবোধ আছে, এগুলো সামাজিক কুসংস্কার বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করছে, যার মাধ্যমে কিন্তু নারীরা পর্দার নামে বিভিন্ন কারণে অন্ধকারের দিকে ধাবিত করা হচ্ছে। তাদেরকে ঘরের বাইরে বের করা হচ্ছে না বা শিক্ষার আলো থেকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কারে তাদের জর্জরিত করা রাখা হয়েছে এই জেন্ডার বৈষম্যের কারণে। নারীর ক্ষমতায়ন না হওয়া, এটাও জেন্ডার বৈষম্যের কারণে হয়ে থাকে। কারণ পুরুষ শাসিত যেসব সমাজ আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে কিন্তু বাংলাদেশের নারীদের কিন্তু যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। নারীরা সুন্দর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে পারে না, ফলে নারীর ক্ষমতায়ন হচ্ছে না দিন দিন। আর জেন্ডার বৈষম্য বা লিঙ্গ বৈষম্য যেগুলো আছে, সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা জেন্ডার বৈষম্যের প্রভাব জানলাম। এরপর আসি আমরা যৌতুক প্রথার প্রভাব, অর্থাৎ সমাজে যৌতুক প্রথা কী ধরনের প্রভাব রাখছে। দারিদ্রতা বৃদ্ধি, অর্থাৎ যৌতুকের কারণে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। কারণ বেশি সংখ্যক পাত্রপক্ষের বেশি চাহিদা মেটাতে গিয়ে, অধিক সংখ্যক চাহিদা বা বেশি চাহিদা মেটাতে গিয়ে মেয়ের বাবা পাত্রীপক্ষর ক্ষেত্রে নিঃস্ব হয়ে যাচ্ছে, সর্বস্ব হারিয়ে যৌতুকের যে দাবি মেটাতে গিয়ে। এতে করে সমাজে দারিদ্রতার হার বৃদ্ধি পাচ্ছে, বাল্যবিবাহ বহুবিবাহ বৃদ্ধি পাচ্ছে। বাল্যবিবাহর কারণে যৌতুক প্রথা, যেহেতু বাল্যবিবাহের কারণে নারীরা অল্প বয়সে সন্তান জন্মদান শুরু করছে, তারপর অধিক সন্তান, এছাড়াও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাল্যবিবাহের কারণে। এছাড়া যৌতুক প্রথার কারণে পারিবারিক অশান্তির কারণে বহুবিবাহ বৃদ্ধি পাচ্ছে, নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে হচ্ছে যৌতুকের দাবি নিয়ে, দাবি মেটানোর জন্য নারীর উপর নির্যাতনগুলো বৃদ্ধি পাচ্ছে। ফলে স্ত্রী হত্যা, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ এসব বৃদ্ধি পাচ্ছে। আত্মহত্যা, হত্যাকাণ্ড বৃদ্ধি। যৌতুকের দাবির জন্য কিন্তু নারীরা আত্মহত্যা করছে, অর্থাৎ যৌতুকের দাবি মেটাতে না পেরে। তাছাড়াও পাত্রপক্ষ হত্যাকাণ্ড, স্ত্রী হত্যা, এসব স্ত্রী নির্যাতন, এসব হত্যাকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। বাল্যবিবাহের প্রভাবটা আমরা দেখি, অর্থাৎ আমাদের সমাজে বাল্যবিবাহের প্রভাব কী। জনসংখ্যা বৃদ্ধি, বাল্যবিবাহের প্রভাবে আমরা জানি অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় অল্প বয়সে তারা সন্তান জন্মদান শুরু করে। সন্তান জন্ম দেওয়ার জন্য তারা কিন্তু দীর্ঘ সময় পায়, ফলে অধিক সন্তানের তারা জন্ম দেয়। এ কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। মাতৃমৃত্যুর হার বৃদ্ধি, যেহেতু তারা অল্প বয়সে সন্তান ধারণ করে, এতে আসলে অল্প বয়সে সন্তান ধারণ করার কারণে তাদের সন্তান জন্মদান, সন্তান লালন পালন সম্পর্কে শারীরিক প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয় না। ফলে অনেক সময় প্রসূতি মায়েরা মৃত্যুবরণ করে। নারী নির্যাতন বৃদ্ধি। এরপর আসি আমরা বাল্যবিবাহের ফলে কিন্তু নারী নির্যাতনটা আরও প্রকট হয়ে গেছে। কারণ নারী নির্যাতনের একটা কৌশলই হচ্ছে বাল্যবিবাহ। এরপর আমরা আসি পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি। সেটা আমরা সবসময় দেখতে পাই মতের অমিলের কারণে বা দাম্পত্য কলহের কারণে, স্বামী স্ত্রী বোঝাপড়ার সমস্যার কারণে কিন্তু পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এরপর আসি কর্মজীবী নারীদের সমস্যার প্রভাবটা।
কী সমস্যা দেখা দেয়। প্রথমত আসি আমরা, কর্মজীবী নারীরা চাকরি ছেড়ে দেয় বিভিন্ন সমস্যার কারণে। এরপর তাদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি পায়, কারণ তারা হতাশাগ্রস্ত বা মানসিকভাবে তারা হতাশাগ্রস্ত হয়ে তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়, অর্থাৎ কর্মক্ষেত্রের পরিবেশটা সঠিক না হওয়ার কারণে আর কি। মানসিক চাপ ও হতাশা বৃদ্ধি পায়। আর সামাজিক বিভিন্ন নিরাপত্তার অভাবে কর্মজীবীদের নারীদের বিভিন্ন সমস্যার কারণে তাদের মধ্যে মানসিক চাপটা অফিসে, ঘরে, বাইরে সব জায়গায় মানসিক চাপ ও হতাশা তাদের ক্ষেত্রে বৃদ্ধি পায়। পারিবারিক ভাঙনেরও সৃষ্টি হয় অনেক সময়, কারণ বিভিন্ন পারিবারিক অশান্তির কারণে, বিভিন্ন কারণে তাদের মধ্যে পারিবারিক ভাঙনেরও সৃষ্টি হয়ে থাকে। বেতন বৈষম্য সৃষ্টি হয়, কারণ কর্মজীবী নারীদের বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে তাদের মধ্যে বেতন বৈষম্য দেখা দেয়। কারণ তাদের মালিকগণ বিভিন্ন প্রস্তাবের প্রেক্ষিতে বা প্রস্তাব গ্রহণ না করলে তাদের মধ্যে বেতন বৈষম্যটা সৃষ্টি করে থাকে। এসব কারণে কিন্তু বাংলাদেশের নারীরা সামাজিক নিরাপত্তাজনিত সমস্যায় ভুগে থাকে। এরপর আমরা আসি, আসলে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যাগুলোর প্রতিকার কী হতে পারে। একটা হচ্ছে শিক্ষার আলো সর্বত্র সম্প্রসারিত করা, অর্থাৎ নারীকে যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, এজন্য শিক্ষার আলোকে সর্বত্র সম্প্রসারণ করতে হবে। নারীর প্রতি প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করা, অর্থাৎ নারীর প্রতি যেসব আমরা নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি সেগুলো যেন তাদের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে হবে। পরে হচ্ছে শিক্ষা, চাকুরি, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বৈষম্যটা দূর করা, অর্থাৎ বৈষম্য দূর করার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে নারীদের শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এরপর হচ্ছে ধর্মীয় সঠিক ধারণা, ধর্মে নারীর অধিকার সম্পর্কিত ধারণা প্রচার করতে হবে। অর্থাৎ ধর্মীয় সঠিক ধারণাগুলো কিন্তু প্রচার করা, ধর্মে যেসব নারীর অধিকার আছে সেগুলো জনগণের কাছে প্রচার করাও কিন্তু সকলের দায়িত্ব। এরপর আসে উন্নয়ন কর্মকাণ্ডে নারীকে সতীত্ব মনে করা, অর্থাৎ যে আমরা যে উন্নয়ন থেকে নারীকে বিমুখ বা পিছিয়ে রেখেছি সেটা যেন না হয়। আর উন্নয়ন কর্মকাণ্ডে নারীকে সঙ্গে নিতে হবে বা সতীত্ব মনে করতে হবে, তাহলেই উন্নয়ন সম্ভব। বা কর্মক্ষেত্রে বা সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা প্রদান করতে হবে, কারণ নারীরা সঠিক কর্ম পরিবেশ বা সামাজিক যে নিরাপত্তা আছে সেটার অভাবে কিন্তু পিছিয়ে পড়ছে। নারীর প্রতি যথার্থ সম্মান ও মর্যাদা প্রদর্শন করা, অর্থাৎ নারীকে সম্মান দিতে হবে বা নারীর যতটুকু মর্যাদা ততটুকু মর্যাদা প্রদর্শন করতে হবে। নারীর কাজের অর্থনৈতিক গুরুত্ব প্রদান করতে হবে, অর্থাৎ নারীরা যেসব কাজ করতে থাকে তাতে অর্থনৈতিক মর্যাদাটা দিতে হবে, শ্রমের মূল্য দিতে হবে। নৈতিক শিক্ষা জোরদার করা, আসলে ছোটোবেলা থেকে যেসব শিশু বা সবাইকে আর কি নৈতিক শিক্ষাটা জোরদার করতে হবে। নারীর প্রতি সম্মান বা পারিবারিকভাবে নৈতিক শিক্ষাটা জোরদার করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, ইসিট অপরাধ দমন আইন 2002 বাস্তবায়ন করা। নারী ও
শিশু নির্যাতন যে দমনের যে আইনটা আছে আমাদের বাংলাদেশে, সেটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। এগুলো হচ্ছে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার প্রতিকার। তাহলে আমরা প্রতিকারগুলো জেনে নিলাম, দেখে নিলাম। আমরা আসি তাহলে অ্যান্টি ভায়োলেন্স এগেনস্ট ওমেন। সবাইকে ধন্যবাদ।